বন্ধু, তুমি যেখানে থাকো শুনতে থাকো তোমার রেডিও রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM। বিচার ব্যবস্থায় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রান্তিক দরিদ্র মানুষ, বিশেষ করে নারীদের প্রবেশাধিকার নিশ্চিত ও সহজ করতে এবং তাদের অধিকার রক্ষা বা প্রতিষ্ঠা করতে পারে সেজন্যই ২০০৬ সালে এক অধ্যাদেশের মাধ্যমে গ্রাম আদালত প্রতিষ্ঠা করে বাংলাদেশ সরকার। এ আদালতে গ্রামের ছোটখাটো বিরোধ বড় আকার ধারণ করার আগেই সহজে নিষ্পত্তি করা সম্ভব। গ্রামীণ জনপদে ন্যায় বিচারের ভিত শক্তিশালী করতে পারে গ্রাম আদালত। ইউনিয়ন পর্যায়ের এই আদালত জজ আদালতে মামলার চাপ কমিয়ে গোটা বিচার ব্যবস্থায় গতিশীলতা এনেছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও প্রোগ্রামস ফর প্রমোটিং জেন্ডার অ্যান্ড ইনক্লুশন ইন দ্য ভিলেজ কোর্ট সিস্টেম প্রকল্পের গ্রাম আদালতে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ক ফোন ইন লাইভ অনুষ্ঠান সামাজিক সুবিচার এবং গ্রাম আদালত। আজ শুনবেন অনুষ্ঠান প্রচারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকার ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ FM ৯৯.২ থেকে। আপনাদের সাথে আছি আমি পাপিয়া সুলতানা। শ্রোতা, আইনগত দিক থেকে গ্রাম আদালত একটি পূর্ণাঙ্গ আদালত। প্রতিটি ইউনিয়নের আওতাভুক্ত এলাকায় কতিপয় দেওয়ানি ও ফৌজদারি বিরোধ ও বিবাদ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তি করার জন্য এই আদালত গঠিত হয়। বন্ধুরা, গ্রাম আদালতে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আহসানুল্লাহ মামুন, জেলা ব্যবস্থাপক, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প তৃতীয় পর্যায়, মাইজদি, নোয়াখালী, এবং জনাব আশরাফ উদ্দিন, উপজেলা সমন্বয়কারী, হাতিয়া, নোয়াখালী। আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের এই ধরনের একটা সুন্দর প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে এই মুহূর্তে যারা রেডিও সাগরদ্বীপ শুনছেন সকল শ্রোতাদেরকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনুষ্ঠান চলাকালীন আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারবেন। ফোন নাম্বার হচ্ছে 01316744888 এই নাম্বারে। চাইলে আপনি SMS করেও আমাদেরকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাতে পারেন। এছাড়াও আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে রেডিওর ফেসবুক পেজ রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এই ঠিকানায়। সেখানে পোস্টে আপনাদের মতামত বা প্রশ্ন জানাতে পারেন। সম্মানিত আলোচকগণ, প্রথমে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, গ্রাম আদালত কি এবং এই আদালত কিভাবে কাদের নিয়ে গঠিত হয়? ধন্যবাদ রেডিও সাগরদ্বীপকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং যারা শুনছেন দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা উত্তর এভাবে আসে। গ্রাম আদালত আইন ২০০৬ দেশের প্রতিটি ইউনিয়নে এখতিয়ারভুক্ত এলাকায় কতিপয় দেওয়ানি এবং ফৌজদারি বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদে যে আদালত গঠিত হয় তাকে গ্রাম আদালত বলে। বিরোধী পক্ষের মনোনীত সমসংখ্যক সদস্য অর্থাৎ আবেদনকারী এবং প্রতিবাদী পক্ষ হতে 2 জন করে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহকারে মোট 5 জন নিয়ে গ্রাম আদালত প্যানেল গঠন করা হয়। তবে আবেদনকারী বা প্রতিবাদী কোনো নারী হলে গ্রাম আদালত গঠনের ক্ষেত্রে প্যানেলের নারী সদস্য মনোনয়ন বাধ্যতামূলক। জি, ধন্যবাদ। গ্রাম আদালত কোথায় বসে এবং গ্রাম আদালতের মাধ্যমে কতদিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হয়? সম্মানিত আলোচক, আপনাদের কাছে জানতে চাচ্ছি।
ধন্যবাদ পাপিয়া পাখি। গ্রাম আদালত সাধারণত হচ্ছে ইউনিয়ন পরিষদে হয়, যে ইউনিয়নে ঘটনাটা ঘটে সংগঠিত হয়, ওই ইউনিয়ন পরিষদে হচ্ছে মামলাটা দায়ের করতে হয়। এক্ষেত্রে হচ্ছে এই মামলাটা সর্বোচ্চ 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হয়। যদি কখনো কোনো দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতা থাকে, সেক্ষেত্রে আরো 1 মাস বৃদ্ধি করে সর্বোচ্চ 120 দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে পারে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক আপনাদের গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বিশেষ আলাপচারিত অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনারা চাইলে আমাদের সম্মানিত আলোচকদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে গ্রাম আদালত বিষয়ে, তাহলে আপনারা ফোন বা SMS করতে পারেন 0131674488 এই নাম্বারে। শ্রোতা বন্ধুরা, সামাজিক সুবিচার এবং গ্রাম আদালত এই অনুষ্ঠানের আজ শুনছেন প্রথম পর্ব। সম্মানিত আলোচক, আমি আবারও আপনাদের কাছে ফিরে এসেছি। গ্রাম আদালতে মামলা পরিচালনার জন্য কিরকম খরচ হয়? ধন্যবাদ। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে যে মামলা, সে মামলা করতে গিয়ে মানুষের অনেক টাকা পয়সা খরচ হয় এবং অনেক হয়রানির শিকার হয়। এই ক্ষেত্রে গ্রাম আদালত হচ্ছে ভিন্ন। কারণ গ্রাম আদালতে আপনার অল্প সময়ে এবং অল্প খরচে একটা সুবিচার পাওয়ার একটা মাধ্যম হচ্ছে গ্রাম আদালত। এই গ্রাম আদালতে মাত্র টাকা খরচ হয়। এখানে 2 ধরনের মামলা হয়ে থাকে, একটা হচ্ছে দেওয়ানি এবং একটা ফৌজদারি মামলা। দেওয়ানির ক্ষেত্রে মামলা ফিস হচ্ছে মাত্র 20 টাকা, আর ফৌজদারি মামলার ক্ষেত্রে মাত্র ফি হচ্ছে 10 টাকা। এছাড়া আদালত হতে প্রেরিত মামলার জন্য কোনো ফিস দিতে হয় না। অর্থাৎ আদালত যদি কোনো মামলা মীমাংসার জন্য গ্রাম আদালতে পাঠিয়ে দেয়, সেই ক্ষেত্রে আবেদনকারীকে কোনো ফিস দিতে হয়। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা অল্প খরচে একদম 10 টাকা ফৌজদারিতে, আর দেওয়ানিতে 20 টাকা ফি দিয়ে একটা সুবিচার পাওয়ার একটা মাধ্যম হচ্ছে গ্রাম আদালত। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আহসানুল্লাহ মামুন, জেলা ব্যবস্থাপক, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প 3য় পর্যায়, মাইজদি, নোয়াখালী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বিশেষ লাইভ অনুষ্ঠান সামাজিক সুবিচার এবং গ্রাম আদালত এর প্রথম পর্ব। আপনাদের এ বিষয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই ফোন বা SMS করতে পারেন 0131674488 এই নাম্বারে। সম্মানিত বিজ্ঞ আলোচকগণ রয়েছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। এছাড়া আমাদের রেডিও সাগরদ্বীপের ফেসবুক পেজে সরাসরি লাইভ যাচ্ছে, আপনারা সেখানেও কমেন্ট করে প্রশ্ন করতে পারেন। সম্মানিত আলোচক উপস্থিত আছেন মোহাম্মদ আশরাফুদ্দিন, উপজেলা সমন্বয়কারী, হাতিয়া, নোয়াখালী। আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা কোর্ট বা আদালতে বিভিন্ন ধরনের ফৌজদারি মামলা করতে পারি, কিন্তু গ্রাম আদালত কোন ধরনের ফৌজদারি মামলা পরিচালনা করতে পারে? ধন্যবাদ আপা, যে আসলে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ফৌজদারি মামলার ক্ষেত্রে আমরা আমাদের কিছু আছে, আইন আছে, যেগুলো আমাদের বিধিবিধান অনুযায়ী এখানে বাস্তবায়িত হয়। সেক্ষেত্রে হচ্ছে ফৌজদারির ক্ষেত্রে হচ্ছে আমরা যে মামলাগুলো নিতে পারি, সেখানে হচ্ছে কলহ বা মারামারি, তারপরে চুরি, তারপরে অশালীনতা, মানে কোনো নারীর অশালীন আচরণ কোনো নারীর সাথে, তারপরে হচ্ছে নারীর শ্লীলতা হানির উদ্দেশ্যে যদি অঙ্গিভঙ্গি করে, এরকম মামলাগুলো, দাঙ্গা, প্রতারণা, এই ধরনের ফৌজদারি সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো আছে, এটা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে পারে। আর এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে এখানে হচ্ছে অন্যান্য যে আদালতগুলো আছে, এই আদালতে যেরকম উকিল নিয়োগ দিতে হয়, এখানে উকিল নিয়োগের কোনো বিধান নাই। এখানে নিজের কথা নিজে বলতে পারে এবং নিজের মনোনীত একজন ব্যক্তি দিতে পারে। দুজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, আর একজন তার মনোনীত ব্যক্তি, সমাজে গণ্যমান্য, তাকে সে এখানে মনোনীত করতে পারে। আর সে ওটা একদম নিজের মতো করে নিজের কথাগুলো বলতে পারে। সেক্ষেত্রে হচ্ছে গ্রাম আদালতে খুব সহজেই এই মামলাগুলো নিষ্পত্তি করার একটা সুযোগ আছে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও প্রোগ্রামস ফর প্রমোটিং জেন্ডার অ্যান্ড ইনক্লুশন ইন দ্য ভিলেজ কোর্ট সিস্টেম প্রকল্পের নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা বিষয়ক রেডিও অনুষ্ঠান,
গ্রাম আদালতে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি। অনুষ্ঠানে প্রচারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকার ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ FM 99.2 হাতিয়া থেকে। সম্মানিত আলোচক, আপনাদের কাছে এরই মধ্যে অনেকগুলো SMS এসেছে, অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন। তার মধ্যে শেফালি লক্ষ্মীদিয়া থেকে তিনি জানতে চেয়েছেন গ্রাম আদালতে মামলা করতে কত টাকা খরচ হয়। ধন্যবাদ যিনি জানতে চেয়েছেন। আসলে আমি শুরুতে বলেছিলাম এটা হচ্ছে কম খরচে কম সময়ে একটা সুবিচার পাওয়ার মাধ্যম হচ্ছে গ্রাম আদালত। গ্রাম আদালতে দুই ধরনের মামলা করা হয়ে থাকে, একটা হচ্ছে দেওয়ানি, একটা হচ্ছে ফৌজদারি। ফৌজদারি মামলাতে মাত্র 10 টাকা ফি দিয়ে সে আবেদন করবে এবং এই 10 টাকাটাই তার খরচ। আর দেওয়ানিতে মাত্র 20 টাকা ফি দিয়ে আবেদন করবেন এবং এই 20 টাকাটাই তার খরচ। এখানে আর বাড়তি কোনো টাকা খরচ হওয়ার কোনো সুযোগ নেই, কোনো বিধান নেই। মানে মূলত যেটা আমি শ্রোতাকে বলতে চাচ্ছি, দেওয়ানি মামলার জন্য হচ্ছে আপনার 20 টাকা ফি আর ফৌজদারি মামলার জন্য হচ্ছে 10 টাকা ফি। জি ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার তথ্যবহুল উত্তরের জন্য। আমাদের যে শ্রোতা লিখেছেন আপনার উত্তর পেয়েছেন। আপনার কাছে আরও একটি বিষয় জানার ছিল, জানতে চেয়েছেন আমেনা বেগম নামার বাজার থেকে নিঝুমদ্বীপ। তিনি জানতে চেয়েছেন বিচার ব্যবস্থায় কারা কারা থাকেন, মানে বিচারিক প্যানেলে কারা থাকেন, সম্ভবত তিনি ওই কথাই জানতে চেয়েছেন। জি, বিচারিক প্যানেলে এটি 5 জনের সমন্বয়ে বিচার প্যানেলটা গঠিত হয়। এই গ্রাম আদালতের চেয়ারম্যান হচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর আবেদনকারী পক্ষে 2 জন সদস্য থাকবেন। এর মধ্যে একজন হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, আরেকজন হচ্ছেন ওই আবেদনকারীর মনোনীত কোনো ব্যক্তি, যিনি গণ্যমান্য ব্যক্তি হতে পারেন। আর প্রতিবাদী পক্ষ 2 জন থাকবেন, একজন হচ্ছে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, আরেকজন হচ্ছেন সেই প্রতিবাদীর নির্বাচিত তার মনোনীত একজন ব্যক্তি। এই 5 জনের সমন্বয়ে গ্রাম আদালত গঠিত হয়। তবে এখানে একটা কথা থাকে যে যদি আবেদনকারীর কোনো বিষয় যদি সেটা নারীর বিষয় হয়ে থাকে, সেক্ষেত্রে নারী জনপ্রতিনিধি ওই প্যানেলে থাকা অত্যাবশ্যক। জি ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সামাজিক সুবিচার এবং গ্রাম আদালত বিষয়ক বিশেষ টকশো অনুষ্ঠান এর প্রথম পর্ব। বন্ধুরা, অনুষ্ঠানটি শুনতে আমাদের সাথে থাকুন। আর আমাদের সাথে আছেন আহসানুল্লাহ, জেলা ব্যবস্থাপক, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প তৃতীয় পর্যায়, মাইজদি নোয়াখালী, এবং জনাব আশরাফ উদ্দিন, উপজেলা সমন্বয়কারী, হাতিয়া নোয়াখালী। বন্ধুরা, অনুষ্ঠান চলাকালীন আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারবেন 01316744888 এই নাম্বারে। এছাড়াও আমাদের আজকের অনুষ্ঠানটি আপনি সরাসরি দেখতে পাচ্ছেন রেডিওর ফেসবুক পেজ রেডিও সাগরদ্বীপ 99.2 FM থেকে। সেখানে পোস্টে আপনাদের মতামত এবং প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। শ্রোতা বন্ধুরা, গ্রাম আদালত স্থানীয়ভাবে স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি ও নিজেদের মনোনীত প্রতিনিধিদের সহায়তায় গ্রাম আদালত গঠন করে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে বলে এই আদালতের মাধ্যমে আপামর জনগণ উপকৃত হচ্ছেন। আমরা আবারও যেতে চাই আমাদের সম্মানিত অতিথিদের কাছে। আপনাদের কাছে জানতে চাচ্ছি গ্রাম আদালত কোন ধরনের দেওয়ানি মামলা পরিচালনা করতে পারে। ধন্যবাদ। আমি বলেছিলাম 2 ধরনের মামলা হয়ে থাকে, একটা হচ্ছে ফৌজদারি আর একটা দেওয়ানি। তো ফৌজদারি মামলা কী কী হয়ে থাকে আমার সহকর্মী বলেছেন। এখন আমি দেওয়ানির বিষয়গুলো একটু বলতে চাচ্ছি। দেওয়ানিতে আমরা যে গ্রামে যে মামলাগুলো করা যায় সেটা হচ্ছে পাওনা টাকা আদায় সংক্রান্ত, এটা হচ্ছে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত, অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায় সংক্রান্ত, কোনো অস্থাবর সম্পত্তি জবরদখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, গবাদি পশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ সংক্রান্ত, কৃষি শ্রমিকের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, আর স্ত্রী কর্তৃক বকেয়া ভরণ পোষণ আদায় সংক্রান্ত। এই ক্ষেত্রে একটু প্রশ্ন থাকে যে স্ত্রী কর্তৃক বকেয়া আদায় এটা আগে ছিল না, এটা 2024 সালে সংশোধনীতে আনা হয়েছে। আমাদের সমাজ আমি যদি একটু ব্যাখ্যা করি,
আমাদের সমাজে এমন হয় যে অনেক সময় দেখে হাজব্যান্ড তার স্ত্রীকে তালাক দেয় না, তালাক না দিয়ে তাকে বলা হয় তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। এক্ষেত্রে স্ত্রী কী করে, তার ছেলে মেয়ে বাচ্চা নিয়ে বা বাপের বাড়ি চলে যায়, কিন্তু ওই ক্ষেত্রে তার স্বামী তার কোনো খোঁজ খবর নেয় না, কোনো ভরণ পোষণ দেয় না। এই ক্ষেত্রে ওই স্ত্রী যদি মনে করে সে তার ভরণ পোষণের জন্য গ্রাম আদালতে সে মামলা করতে পারবে। জি। আর একটা বিষয় হচ্ছে কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি বিষয়ে কর্তৃপক্ষ দেয়। অনেক সময় দেখা যায় আমাদের এলাকায় বিভিন্ন দূর দূরান্ত থেকে কৃষিযোগ্য মজুরি কৃষকরা মজুরি নিয়ে আসে কাজ করে, তাদের মজুরি দেখা যায় যে মালিক পক্ষ দেখা যায় হয়তো সে 5,000 টাকা মজুরি পাবে, কিন্তু তাকে 2,000 টাকা দিয়ে আর বাকি 3,000 টাকা দেয় না। এক্ষেত্রে ওই মজুর তার বাকি মজুরির জন্য গ্রাম আদালতে সে আবেদন করতে পারবে, মামলা রুজু করতে পারবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আমি এবারে জানতে চাচ্ছি মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা সমন্বয়কারী, হাতিয়া, নোয়াখালী। আপনার কাছে গ্রাম আদালতে মামলা করা হলে এই আদালত কতটুকু ক্ষমতায় রায় দিতে পারে, বা এই গ্রাম আদালতের ক্ষমতা কি, যদি আমাদের শ্রোতা বা দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন। ধন্যবাদ আপা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে শ্রোতা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। গ্রাম আদালতে সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা মূল্যমানের যে দেওয়ানি এবং ফৌজদারি সংক্রান্ত যে কোনো মামলা গ্রাম আদালতে নিষ্পত্তি করার ক্ষমতা আছে। আগে ছিল হচ্ছে 75,000 টাকা পর্যন্ত, তো 2024 সালে সংশোধন করে এটার ক্ষমতা 3 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। আলোচক, আমি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, আমাদের একজন শ্রোতা ফোন করেছেন, আমি ফোনটি কি নিয়ে নিব? আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমার নাম হচ্ছে সানিয়া, আমি চৌমুহনী থেকে বলছি। জি, আমি জানতে চাচ্ছি দেওয়ানি মামলার জন্য আর গ্রাম আদালতে কত টাকা ফিস লাগে, আর ফৌজদারি মামলার জন্য কত টাকা ফিস দেওয়া লাগে? ধন্যবাদ। শ্রোতা, আপনি সাথে থাকুন, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পাবেন। ধন্যবাদ আপা। নিশ্চয় সুনিয়া না, উনি জানতে চাইছিলেন। আচ্ছা, সুনিয়া আপা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। গ্রাম আদালতে হচ্ছে দেওয়ানি মামলার জন্য হচ্ছে সর্বোচ্চ এখানে যে ফিটা একটা ন্যূনতম সেটা হচ্ছে যেটা নির্ধারিত 20 টাকা। আহসানুল্লাহ মামুন, জেলা ব্যবস্থাপক, যদি আপনার দিক থেকে কিছু থাকে। হ্যাঁ, যেটা বলছেন এটা সুন্দর প্রশ্ন, এটা আমি হয়তো আগে বলেছি, হয়তো তা আবার বলছি। এই যে একটা কথা আছে, কম সময়ে কম খরচে যদি সুবিচার পেতে চান সেটার মাত্র মাধ্যম হচ্ছে গ্রাম আদালত। এই গ্রাম আদালতের দেওয়ানি মামলাতে আপনার মাত্র 20 টাকা আবেদন ফি করা লাগে, আর ফৌজদারি মামলাতে মাত্র 10 টাকা আবেদন ফি লাগে। এর বাইরে আর কোনো টাকা খরচ করার বিধান নাই, খরচ করার কোনো সুযোগও নেই। ধন্যবাদ। জি, সম্মানিত শ্রোতা যিনি প্রশ্ন করেছেন আপনার উত্তর পেয়েছেন। সম্মানিত আলোচককে অসংখ্য ধন্যবাদ, দুইজনই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাদের কাছে আমি আবারও ফিরে যাচ্ছি। আরও একটি প্রশ্ন, গ্রাম আদালত কিভাবে গ্রামের জনগণকে সহায়তা করতে পারে? গ্রাম আদালত যেটা প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটা হচ্ছে এই আদালতের মাধ্যমে বিরোধী পক্ষগণের মধ্যে একটি পুনর্মিলন ঘটায়। যেটা আমি বলতে চাচ্ছি, দেখা যায় দুইজনের মধ্যে বিরোধ হয়েছে, কিন্তু সেই গ্রাম আদালতে আসে যখন একটা সমঝোতার মাধ্যমে তাদের মীমাংসাটা হয়, তখন তাদের মধ্যে একটা সম্পর্কে যে ছিন্ন হয়েছে সেই সম্পর্কে আবার পুনর্মিলন ঘটে। এক বিরোধের থেকে অন্য বিরোধের সুযোগ থাকে না, মানে এই যদি এই বিরোধটা যদি মীমাংসাতে না হয় তাহলে আরো অন্য বিরোধ হতে পারতো, তাহলে আর কোনো বিরোধ হওয়ার সুযোগ থাকে না। আর একটা বিষয় হচ্ছে অল্প সময়ে অল্প খরচে এবং অতি সহজে প্রতিকার পায়। অল্প খরচ আমি যে জন্য বলছি যে মাত্র 10 টাকা এবং 20 টাকা, দেওয়ানিতে মাত্র 20 টাকা, ফৌজদারিতে মাত্র 10 টাকা ফি দেওয়া হয়। আর স্বল্প সময়ে যেটা বলছি, স্বল্প সময় হচ্ছে আপনার সর্বোচ্চ 90 দিনের মধ্যে এটার একটা কি করতে হবে, মীমাংসা করতে হবে। আর অতি সহজে বলতে এখানে কোনো অ্যাডভোকেট নিয়োগ করার কোনো বিধান নাই। একজন প্রতিবাদী তার কথা নিজে বলবে, আবেদনকারী তার কথা নিজে বলবে। এই জন্য বলা হয় যে খুবই সহজ একটা প্রতিকার পায়। আর গ্রাম আদালতে দেওয়ানি ফৌজদারি উভয় প্রকার নিষ্পত্তি করা যায়। এখানে এমন না যে শুধু ফৌজদারি হয়, দেওয়ানি হয়, ফৌজদারি জমি জমা সংক্রান্ত বিষয় হয়ে থাকে, চুরি মারামারি এগুলি বিষয়েও মামলা দেওয়া হয়ে থাকে। নিজের কথা নিজে বলা হয়, আইনজীবীর মাধ্যমে বলতে হয় না। এখানে আমি বলেছি নিজের কথা নিজে বলা, অর্থাৎ প্রতিবাদী তার কথা নিজে বলবেন, এখানে কোনো আইনজীবী নিয়োগ করা হয়ে থাকে না। আবার আবেদনকারী তার কথা নিজে বলবেন এবং প্যানেল চেয়ারম্যান সদস্যগণ তাদের কথা সরাসরি শুনবেন।
সাক্ষ্য প্রমাণের হাতের কাছে পক্ষরা চাইলে কোনো কিছু গোপন করতে পারে না। ওখানে যে সাক্ষী থাকে সাক্ষী সামনাসামনি তার কথাগুলো বলবে, এখানে কোনো কিছু গোপন করার কোনো সুযোগ নেই। আর গ্রাম আদালত উচ্চ আদালতে মামলার জট কমাতে সাহায্য করে, কারণ এখানে যে সমস্ত মামলাগুলোর এখতিয়ার গ্রাম আদালতের, সেগুলো উচ্চ আদালতে গ্রহণ করা হয় না, সেগুলো উচ্চ আদালতে কিন্তু ফেরত দেওয়া হয়। এই ক্ষেত্রে উচ্চ আদালত মামলার জট কমে। আর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে যদি 4:1 অথবা 3:1 অথবা 3:0 হলে আপিল করা যায় না। এটার বিষয়টা আমি একটু ব্যাখ্যা করি। যেখানে যে 5 জনের প্যানেল আছে, সেই 5 জনের প্যানেলে যদি 4 জন এবং 1 জনের মধ্যে যদি রায়টা দেওয়া হয়, হয়তো এমন হতে পারে আবেদনকারীর পক্ষে 4 জন হলো, বিবাদী পক্ষে 1 জন হলো। এই ক্ষেত্রে যে রায়টা দেওয়া হয়, সেই রায়ের বিরুদ্ধে কোথাও বাংলাদেশের কোনো উচ্চ আদালতে আপিল করার কোনো সুযোগ নেই। এটা আমার কথা না, এটা গ্রাম আদালত আইন 2006 এটা লিপিবদ্ধ আছে। আর গ্রাম আদালত হচ্ছে একটি আইনসিদ্ধ আদালত। এটা সালিসি থেকে এটা পার্থক্য, কারণ এটা একটা আইনি ভিত্তি আছে, সালিসির কোনো আইনি ভিত্তি নেই। এই জন্য এটা খুব সহজে মানুষের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করার জন্য একটা মাধ্যম। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত আলোচক। এর মধ্যে আমাদের কাছে অনেক SMS এসেছে। আমাদের কাছে আয়েশা বেগম বুড়িচর থেকে SMS করেছেন। তিনি জানতে চেয়েছেন গ্রাম আদালতে বিচার দিতে কিভাবে যোগাযোগ করবে, মানে প্রথমে কার কাছে গিয়ে তারা সহযোগিতা পাবে, প্রথমে কার কাছে যেতে হবে? সুন্দর প্রশ্ন। এটা গ্রাম আদালতে বিচার করার জন্য যদি আবেদন করতে হবে, সরাসরি ইউনিয়ন পরিষদে যেতে হবে। ইউনিয়ন পরিষদে গিয়ে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। সে আবেদন ওখানে একজন, আপনারা জানেন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আছেন। সেই কর্মকর্তার কাছে গেলে কিন্তু অনেক একটা ফর্ম আছে, নির্দিষ্ট ফর্মে সেখানে আবেদন করে চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। আর আবেদনপত্র ইউনিয়ন পরিষদে বরাবর করতে হবে। আবেদনপত্র দাখিলের সময় ফৌজদারি মামলার জন্য 10 টাকা এবং দেওয়ানি মামলার জন্য 20 টাকা ফি জমা দিতে হবে এবং রসিদ সংগ্রহ করতে হবে। এই যে টাকাটা জমা দিতে সেটা রসিদ দেওয়া হবে, সেই রসিদটা সংগ্রহ করবে। ফৌজদারি মামলার ক্ষেত্রে বিরোধ সংঘটিত হবার 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে আবেদন করতে হবে। অর্থাৎ যেদিন ঘটনা ঘটেছে সেই দিন থেকে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। এটা হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রে। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে ঘটনা ঘটার দিন থেকে 60 দিনের মধ্যে এটা গ্রাম আদালতে আবেদন করতে হবে। এই দিনগুলো অতিবাহিত হলে সেটা আর আবেদন করার কোনো সুযোগ নেই। তবে এখানে কথাটাকে স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার দিন থেকে 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। যদি স্থাবর সম্পত্তি বেদখল হয়, যেদিন থেকে আমার এই সম্পত্তিটা বেদখল হয়েছে সেদিন থেকে 1 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। এই নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করলে কিন্তু গ্রাম আদালতে মামলা দায়ের করা যাবে না। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। জনাব আহসানুল্লাহ মামুন, জেলা ব্যবস্থাপক, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প 3য় পর্যায় মাইজদি নোয়াখালী। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও প্রোগ্রামস ফর প্রমোটিং জেন্ডার অ্যান্ড ইনক্লুশন ইন দ্য ভিলেজ কোর্ট সিস্টেম প্রকল্পের নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা বিষয়ক রেডিও অনুষ্ঠান। প্রচারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ 3য় পর্যায় প্রকল্পের আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকার ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ 99.2 FM থেকে। সখী খাসেরহাট থেকে লিখেছেন, গ্রাম আদালতে এই কার্যক্রম কি চলমান থাকবে নাকি হঠাৎ যে কোনো সময় বন্ধ হয়ে যাবে? সম্মানিত আলোচক আপনাদের কাছে জানতে চেয়েছেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা চলমান একটি প্রক্রিয়া। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদে যে কার্যক্রম আছে, এটা হচ্ছে বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি নিয়মিত কাজ। এটা ইউনিয়ন পরিষদে চলমান আছে, এটা কোনোদিন বন্ধ হবে না। আপনারা ইউনিয়ন পরিষদে গেলে এটা দেখতে পাবেন গ্রাম আদালত যে আছে এবং এখানে কোনো বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে সরকারের অন্যান্য রুটিন মাফিক যে কাজ আছে সেই কাজের মধ্যে একটা অংশ হচ্ছে গ্রাম আদালত। ধন্যবাদ। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। আরও একটি SMS, আফা আমি রুম্পা ছয়দিয়া থেকে বলছি, দাম্পত্য জীবনের সমস্যা সংক্রান্ত অভিযোগ করা যাবে গ্রাম আদালতে? না ধন্যবাদ। এটা দাম্পত্য, এখানে একটু বলে দিই এই প্রশ্নের শুরুতে, যেটা এটা সাথে আমরা একটু বিষয়টা বলি, মানে গ্রাম আদালতে কোন বিষয়গুলো নিয়ে মামলা করা যাবে না এই প্রশ্নের শুরু দিয়ে তাহলে আমি সবকিছু একটু বলছি। প্রথম হচ্ছে ধর্ষণের কোনো মামলা করা যাবে না,
খুনের কোনো মামলা করা যাবে না, অপহরণের কোনো মামলা করা যাবে না, ডাকাতি, বহু বিবাহ, তালাক, অভিভাবকত্ব এগুলো কোনো মামলা করা যাবে না। মানে তালাক সংক্রান্ত কোনো মামলা করা যাবে না, শুধু ভরণ পোষণ আদায়ের জন্য এটা মামলা করতে পারবে নারী। কিন্তু তালাক সংক্রান্ত কোনো দেনমোহর আদায়ের জন্য কোনো মামলা করা যাবে না। দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, ওই যে উনি যে কথাটা বলেছেন, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য কোনো মামলা করা যাবে না। এগুলোর জন্য নির্দিষ্ট আদালত আছে, সে আদালতের কথা। যৌতুকের জন্য কোনো মামলা করা যাবে না, হয়তো যৌতুক নিয়ে কোনো সম্পর্কের নষ্ট, সেই যৌতুক বিষয়ে কোনো মামলা করা যাবে না। নারী ও শিশু নির্যাতন নিয়ে কোনো মামলা করা যাবে না। কোনো ঘটনায় রক্তপাত ঘটে থাকলে সেটা কোনো মামলা করা যাবে না। আমরা মারামারি কলহ বলতে শুধু রক্তপাত না হলে সেগুলো মামলা করা, কিন্তু যেগুলো মাত্র রক্তপাত হয়ে যাবে সে মামলা করা যাবে না। আর স্থাবর সম্পত্তির স্বত্বাধিকার সংক্রান্ত কোনো মামলা করা যাবে না। আর 3 লক্ষ টাকার অধিক মূল্যমানের কোনো বিরুদ্ধে মামলা করা যাবে না। তা আমার মনে হয় আপা আমার উত্তরটা পেয়েছেন। তিনি যে বলছেন দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে এই গ্রাম আদালতে কোনো মামলা করা যাবে না, এটার জন্য নির্দিষ্ট আদালত রয়েছে, সে আদালতে ওনাকে যেতে হবে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আপনি আপনার আলোচনার মাধ্যমে রুম্পা যেই প্রশ্ন করেছেন তার মধ্যে আপনি কিন্তু আরেকজন শ্রোতা রুকাইয়া বুড়িচর থেকে লিখেছেন, রুকিয়াও জানতে চেয়েছেন স্বামীর মারধরের সমস্যায় গ্রাম আদালতে যাওয়া যাবে কিনা। না, স্বামীর মারধরের সমস্যা গ্রাম আদালতে যাওয়া যায়, যেহেতু এটা একটা দাম্পত্য বিষয়ের বিশেষ গ্রাম আদালত যাবে। তবে যেটা বলেছি, স্বামী যদি মারধর করে যদি তাকে তাড়িয়ে দেয়, সে যদি ভরণ পোষণ না দেয়, তখন সে ভরণ পোষণের জন্য তো গ্রাম আদালতে সে কি করতে পারবে, মামলা দায়ের করতে পারবে। তবে সেটা 3 লক্ষ টাকার ভিতরে হতে হবে। জি, সম্মানিত আলোচক, আপনারা অনেক সুন্দর আলোচনা করেছেন। তবে আমরা সর্বলাস্ট আরেকটি SMS, সেটি তানজিনা তমরুদ্দি থেকে লিখেছেন যে গ্রাম আদালতে বিচার না পেলে আর কোথাও যাওয়ার সুযোগ আছে কিনা, যদি এ বিষয়ে একটু বলেন। অবশ্যই এখানে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত যে মামলাগুলো আছে সেগুলো গ্রাম আদালতে দায়ের করবে, সেগুলো গ্রাম আদালত বিচার করবে। এখন অনেক সময় দেখা যায় যে গ্রাম আদালতে হয়তো এই বিচারটা করা সম্ভব হচ্ছে না। যেমন আমাদের সমাজে দেখা যায় এমন কোনো ব্যক্তি আছেন যিনি সমাজে অশান্তি সৃষ্টি করে থাকেন, সবসময় এই কাজগুলো বিচ্ছিন্নতার কাজগুলো করে থাকেন। তখন এখানে গ্রাম আদালতের চেয়ারম্যান বা প্যানেল যদি মনে করে এর আরও বেশি উপযুক্ত শাস্তি হওয়া দরকার, কারণ গ্রাম আদালত কোনো শাস্তি দিতে পারে না, গ্রাম আদালত কোনো কি করতে পারে 3 লক্ষের অধিক জরিমানা করতে পারে না, জেল দিতে পারে না। তার যদি জেল দরকার হয়, তাদের আরও অধিক শাস্তি দেয়, তখন গ্রাম আদালতের চেয়ারম্যান যদি মনে করে দেয়, তখন গ্রাম আদালত এখানে লিখে উচ্চ আদালতে সেটা প্রেরণ করতে পারেন, তার অতিরিক্ত শাস্তির জন্য তাকে আরও উচ্চ আদালতে সুপর্দ করা হলো, এভাবে তিনি সুপারিশ করতে পারেন। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, সময় আমাদেরকে বলে দিচ্ছে বিদায় নেওয়ার জন্য। তো আমি মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা সমন্বয়কারী হাতিয়া নোয়াখালী, হাতিয়াতে যারা রয়েছে হাতিয়া দ্বীপে, তাদের উদ্দেশ্যে গ্রাম আদালত সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে। ধন্যবাদ পাপি আপা। এই মুহূর্তে যারা রেডিও সাগরদ্বীপ শুনছেন, আমি আবারও বলছি, শুধু ওনারা না, গ্রাম আদালতের এই বিষয়ে সবাইকে জানিয়ে দিবেন। জি, গ্রাম আদালত সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে। বাংলাদেশ সরকার এই কাজটা সবসময় চলমান রাখবে। ইউনিয়ন পরিষদ যতদিন আছে ততদিন আমাদের এই কার্যক্রমটা চলতে থাকবে। আর আমি বলবো, আপনাদের যদি আমাদের এখতিয়ারের মধ্যে যত ধরনের মামলা হয়, সেই মামলাগুলির জন্য অবশ্যই এই ধরনের এখতিয়ারের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার ইউনিয়নে, অবশ্যই ওই ইউনিয়ন পরিষদে যে আপনি মামলা করবেন। এবং শুধু নিচে না, ওই এলাকার যত ধরনের মানুষ আছে সবার মধ্যে এটা ছড়িয়ে দিবেন যে গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে ন্যায় বিচার পাওয়া যায়। এটা যখন মানুষ জানবে, তখন মানুষ আর উচ্চ আদালতে বা থানায় যেয়ে হয়রানির শিকার হবে না। আমরা এই জন্য উপজেলা প্রশাসন এবং যত ধরনের স্টেক হোল্ডার আছে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আমাদের একজন উপজেলা এবং স্থানীয় সরকারের যত প্রতিষ্ঠান আছে, বিভাগ আছে, সবগুলো জায়গায় হচ্ছে গ্রাম আদালতকে শক্তিশালী করানোর জন্য আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তারা সচেতনতা তাদের মধ্যে বৃদ্ধি পাওয়ার জন্য হচ্ছে আমরা বিভিন্ন কার্যক্রম করে থাকি। এরই ধারাবাহিকতা আমরা কমিউনিটি শেয়ারিং মিটিং, তারপর হচ্ছে ভিডিও শো, স্কুল প্রোগ্রাম আছে আমাদের, আবার আপনাদের কিশোরী ক্লাব আছে, এই সমস্ত জায়গাগুলিতে যেন সবাই এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে, আমরাও করি এবং অন্যান্য এনজিওরাও করে। তা আমি শুধু এটুকুই বলবো যে আপনি যদি অল্প খরচে স্বল্প সময়ে সঠিক বিচার পেতে চান, তাহলে অবশ্যই গ্রাম আদালতে যাবেন
এবং গ্রাম আদালতে মামলা দায়েরের জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ আপা। জি যে আমি একটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম, অনেক সময় দেখা যায় সমাজে কিছু প্রভাবশালী ব্যক্তি থাকেন, দেখা যাচ্ছে গ্রাম আদালত একটা রায় দিয়েছে, যেমন আবেদনকারী পক্ষে রায়টা হয়েছে বিবাদীকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলা হলো, তুমি তার এই ক্ষতি করেছো, আমরা সর্বশেষ সিদ্ধান্তে তাকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এক্ষেত্রে দেখা যায় সে প্রভাবশালী ব্যক্তিটা ক্ষতিপূরণ দিতে অনীহা প্রকাশ করে বা কি করে ডিলে করে। হ্যাঁ, এক্ষেত্রে তাহলে আমাদের করণীয় কি? এক্ষেত্রে গ্রাম আদালতের করণীয় হচ্ছে গ্রাম আদালত তাকে 1 বার 2 বার 3 বার রিমাইন্ডার দেবে। রিমাইন্ডার যে দেয়, এরপরে যদি সে ক্ষতিপূরণটা না দেয়, তখন চেয়ারম্যান সাহেব কি করবে, ইউনো মহোদয়ের কাছে সার্টিফিকেট মামলা করবেন। সেই সার্টিফিকেট মামলা যখন করবেন, সেই সার্টিফিকেটের মামলাতে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে সেই মামলার সাথে তাকে যে 3 বার রিমান্ডার দেওয়া হয়েছে, সেই রিমান্ডার সমনগুলো ওটার সাথে অ্যাড করে দিতে হবে। ইউনো মহোদয় এগুলো দেখার পর তাকে তলব করবে, সমন জারি করবেন, সেক্ষেত্রে ওইগুলো জরিমানাগুলো আদায় করার বিধান আছে এবং সেভাবে জরিমানা আদায় হচ্ছে। একটা বিষয় হচ্ছে, অনেক সময় গ্রাম আদালত অবমাননা করলে কি হয় এটা একটু জানা দরকার। তো আমাদের সমাজে কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, অনেক সময় ওরা কী করে, গায়ের জোরে গ্রাম আদালতকে মানতে চায় না। সেক্ষেত্রে কী হবে, কেউ যদি মিথ্যা মামলা দায়ের করলে, মানে কোনো কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে, সেটা যদি প্রমাণিত হয়, তখন তার বিরুদ্ধে 5,000 টাকা জরিমানা করার বিধান আছে। গ্রাম আদালত তাকে 5,000 টাকা জরিমানা করতে পারে। সাক্ষী কর্তৃক সমান, যেমন এখন সাক্ষীকে সমান দেওয়া হলো, সে যদি সমান অমান্য করে, সে যদি না আসে, সে যদি বিশ্রী কথা বলে, তাহলে তাকে 1,000 টাকা জরিমানা করার বিধান আছে। আর গ্রাম আদালত অবমাননা করে, অনেক সময় আমরা অঙ্গভঙ্গি বিভিন্ন কথাবার্তা দিয়ে গ্রাম আদালতকে যদি আমরা অবমাননা করি, সেক্ষেত্রে গ্রাম আদালতের চেয়ারম্যান তাকে 1,000 টাকা জরিমানা করতে পারবেন। তা আমি যে বিষয়টা বোঝাতে চেয়ে যে এটা হচ্ছে কোনো মামুলি কোনো আদালত না, মানে কথার কোনো আদালত না, এটা হচ্ছে একটা আইন ভিত্তিক একটা আদালত। উচ্চ আদালত যেরকম, এখানে এই গ্রাম আদালতও সেরকম। গ্রাম আদালতের এখতিয়ার হচ্ছে 3 লক্ষ টাকার ভিতরে, এই 3 লক্ষ টাকার ভিতরে আমরা যে কোনো মামলার মীমাংসা করার বিধান আছে, এবং সেগুলো উচ্চ আদালত থেকে কিন্তু গ্রাম আদালতকে ফেরত পাঠানো হয়। এরকম অনেক উদাহরণ আমাদের কাছে আছে, যেহেতু সময় স্বল্প, সেই জন্য আমরা উদাহরণগুলো হয়তো এখানে দিতে পারছি না। ধন্যবাদ সম্মানিত আলোচকগণ, আপনারা কষ্ট করে আমাদের রেডিও সাগরদ্বীপের আজকের এই স্টুডিওতে উপস্থিত হয়ে শ্রোতাদেরকে গ্রাম আদালত সম্পর্কে জানিয়েছেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন কমিউনিটি রেডিও প্রোগ্রামস ফর প্রমোটিং জেন্ডার অ্যান্ড ইনক্লুশন ইন দ্য ভিলেজ কোর্ট সিস্টেম প্রকল্পের নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা বিষয়ক রেডিও অনুষ্ঠানের প্রচারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ 3য় পর্যায় প্রকল্প, আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকার ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ, এবং অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে রেডিও সাগরদ্বীপ FM 99.2 থেকে। আপনাদের সাথে ছিলাম আমি পাপিয়া সুলতানা। অতিথি হিসেবে আমাদের সাথে ছিলেন জনাব আহসানুল্লাহ মামুন, জেলা ব্যবস্থাপক, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প 3য় পর্যায়, মাইজদি, নোয়াখালী, এবং জনাব আশরাফ উদ্দিন, উপজেলা সমন্বয়কারী, হাতিয়া, নোয়াখালী। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। গ্রাম আদালতের ফলে স্থানীয় পর্যায়ে নারী সহ অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচারের পথ সুগম হবে এবং বিচার প্রক্রিয়ায় তাদের আগ্রহ বৃদ্ধি পাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। বন্ধু, তুমি যেখানে থাকো শুনতে থাকো তোমার রেডিও সাগরদ্বীপ 99.2 FM।